আচ্ছা বাবা, বলছি। রিদি শুরু করবে, এর মাঝেই আম্মু আর বাবা আসলো। তুই চিন্তা করিস না বাবা, এই নে, অনেক ক্ষুধা পাইছে মনে হয়, আমি খাইয়ে দিচ্ছি তোকে। দাও। তুই তো ভয় পাচ্ছিস না? কি করে গেলি ওইখানে এটা ভেবে? আরে বাবা, কি যে বলো না, মানুষ তো ঘুমের ঘোরেও হাঁটতে পারে। আমি হয়তো হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম, আর হয়তো হাঁটতে হাঁটতে গিয়ে পড়ে মাথায় আঘাত খেয়েছিলাম, যার জন্য আমি একদিন বেহুশ হয়েছিলাম। হ্যাঁ, ওইটাই হবে। তুই খেয়ে চুপচাপ রেস্ট নে। আম্মু আমাকে আর রিধিকে একসাথে খাইয়ে দিল। আম্মু, কাল থেকে তো কলেজ শুরু, কালকে কলেজে যাব। না না, তোর কোথাও যেতে হবে না। আরে আমার কিছুই হবে না, আমি আর রিধি কালকে কলেজে যাবই। ওকে, যাস, এখন ঘুমা। আম্মু আর বাবা চলে গেল। নে, এখন শুরু কর। আমরা তখন খুব ছোট ছিলাম, আমারও মনে নাই আমরা কতটুক ছিলাম। আমরা একটা সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম, বাবা গাড়ি চালাচ্ছিল, আমি আর তুই আম্মুর কোলেই ছিলাম বসা। হঠাৎই একটা পানির সুনামি আমাদের গাড়ির উপর দিয়ে গেল। সেই সুনামিতে আমাদের বাবা আর আম্মু বেঁচে গেলে কি হবে, আমরা বাঁচতে পারি নাই, আমরা দুজনেই মরে গিয়েছিলাম। তখন বাবা আর আম্মু আমাদের দুজনেরই লাশ বুকে নিয়ে কাঁদতেছিল। আর হয়তো এতে জলের রাজার কিছুটা দয়া হয়, সে আমাদের দুজনকেই তার জীবনের বিনিময়ে জীবিত করে দেন, কিন্তু একটা শর্ত ছিল, আমাদের দুজনের মধ্যে একজনকে জলপরীকে দান করতে হবে। যদি ছেলে দান করে তাহলে সে হবে জলপরীর রাজা, আর যদি মেয়ে দান করে তাহলে সে হবে জলপরীর রানী। বাবা আর আম্মু অনেক বড় প্রশ্নের সামনে পড়েছিল। তারা এটা ভেবে পাচ্ছিল না কাকে দান করবে। তাও যদি একটা সন্তানের দানের জন্য যদি তাদের দুটো সন্তানই জীবিত থাকে, তাতেই তারা খুশি। তারা শর্তে রাজি হয়ে যায়। আর আমাকে দান করে দেয়, তাই তো? হ্যাঁ। আর ওই দরবেশের কাহিনী কি যেন একটা শুনেছিলাম এর আগে। ওই সে ঘটনার 3 বছর পর একটা লোক এসেছিল আমাদের নানা বাসায়। আমরা তখন ওইখানেই ছিলাম। তুই তখন মামার সাথে ওই নদীর পাশেই ছিলি, আমি নানুর সাথে গল্প করছিলাম। তখন একটা লোক এসেছিল কিছু ভিক্ষা নিতে। আমি গিয়ে ভিক্ষা দিয়ে আসলাম, কিন্তু লোকটা আমাকে দেখে জোরে একটা চিৎকার দিল। তার চিৎকারে বাসার সবাই চলে আসলো। তখন তিনিই বলেছিল আমাদের দুজনের যাতে কারো সাথে বিয়ে না হয়, বিয়ে হলেই সে রাতে আমার স্বামী আর তোর স্ত্রী মারা যাবে। আর তোর সামনে আসা বিপদের ব্যাপারেও বলে দিয়েছিল, আর একটা সমাধানও দিয়েছিল। বিপদ মানে আমাকে জলপুরিতে চলে যেতে হবে, এটাই তো? হ্যাঁ। আর সেই সমাধানটা কি ছিল? সে সমাধানটা কখনো সম্ভব না, সেটার কথা বাদ দে, তুই ঘুমাতো। বল না, না হলে তুই আমাকে এসব বলছিস, আমি কিন্তু বাবাকে বলে দিব। এই, তুই তো দেখতেছি ব্ল্যাকমেল শুরু করছস। সব তো নিজেই জেনে নিয়েছিস, তাও আমার থেকেই শুনছস, আবার ব্ল্যাকমেলও করবি? ওয়েট, সব নিজেই জেনে নিয়েছিস মানে? এসব জানলি কোথা থেকে তুই? নিশ্চয় জলপুরিতে গিয়েছিলি না? তুই হাসছিস, বল না গিয়েছিলি কিনা। হ্যাঁ, তারা আমাকে নিয়ে গিয়েছিল আর 15 দিনের মধ্যে রাজা বানিয়ে দিত, কিন্তু আমি তাদের বোকা বানিয়ে 2 মাসের সময় চেয়ে এখানে চলে আসছি। কি? হ্যাঁ, আর এখন ভাবতে হবে তাদেরকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দেওয়া যায় কেমনে। ভাই আমার, ওখানে কি কি দেখলি রে? বাদ দে সব কাল্পনিক কাহিনী, আমি তো তোকে বানিয়ে বানিয়ে বললাম। আমি জানি ভাই, ওইগুলো সত্য, প্লিজ বল না আমার লক্ষ্মী ভাই। শোন তাহলে, তবে বাবা আর আম্মুকে বলবি না। ওকে। দিদিকে বলতে শুরু করলাম এক এক করে সব কাহিনী, শুধু যারার কথাটাই বললাম না। সময় হলে ঠিকই বলবো। দেখি আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে আমার আর ওই পানিতে না যেতে হয়, আর যারাও আমার সাথে এখানেই থাকবে। দিদির সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়লাম। কালকে সকালে উঠেই রেডি হয়ে নিলাম কলেজের জন্য। যেহেতু আজকে প্রথম কলেজ, তাই তাড়াতাড়ি নাস্তা করে বের হয়ে গেলাম। বাবার আমাদের কলেজে নামিয়ে দিলেন। রিদিমা, সবসময় তোর ভাইয়ের সাথেই থাকিস, বুঝেছিস? বাবা। বাবাকে বিদায় দিয়ে আমরা কলেজে ঢুকলাম। কেন যেন মনে হচ্ছে যারা আমার খুব কাছে, ওকে আমি অনুভব করতে পারছি। আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। আমি সেই সুগন্ধিটা আমার আশেপাশে অনুভব করছি। তার মানে যারা এখানেই আছে, কিন্তু এই রিধির জন্য মনে হয় আমার সামনে আসছে না। এইটাকে কিভাবে ছুটাই? দেখে কিছু করতে হবে। কিরে, এভাবে আমার পিছু নিচ্ছিস কেন?
কলেজে আসছি নতুন, তুই নতুন মেয়ে বন্ধু বানা। যা, আমি নতুন ছেলে বন্ধু বানাচ্ছি। ওই, বাবা তোর সাথেই থাকতে বলছে, শোনোস নাই? আর তুই আমার ভাই, তুই আমার বেস্ট ফ্রেন্ড। নতুন কোনো বন্ধুর দরকার নাই আমার। আমি জেন্টস টয়লেটে যাচ্ছি, ওখানেও আমার সাথে যাবি? ছি, যা তুই, আমি ক্লাসে যাচ্ছি। যা, আমি আসছি। যাক, একটু বিদায় নিল। এই সুযোগে যারাকে খুঁজে নেওয়া যাবে, কিন্তু কোথাও তো দেখছি না ওকে। ধুর, যে ছুতায় পিছু ছিটালাম সেটাই করি গিয়ে। দরজা আটকে দিলাম, তারপর শান্তি মতো কাজ খেয়াল করলাম। পিছনে ঘুরতেই দেখি অদৃশ্য কিছু একটা দৃশ্যমান হচ্ছিল। যারা, তুমি এইখানে? এই চুপ, আসতে বলো। আমরা জোরে কথা বলার জায়গায় নেই। কোথায় ছিলে এতক্ষণ? দোতলায় ছিলাম, দেখলাম তোমার বোন তোমার পাশে ছিল, তাই তোমার সামনে এলাম না। কিন্তু যখন দেখলাম তুমি এখানে আসছিলে, তখন আমিও অদৃশ্য হয়ে চলে আসলাম। এটা কি অদৃশ্য হয়ে চলে আসার জায়গা? তুমি আমার সব দেখে ফেলছো? আরে বাবা, কেঁদো না তো, কিছুই দেখিনি। অবশ্যই দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু সাহস হয়নি। কথা বলবো না। আর জানো, কেউ তোমাকে আর আমাকে একসাথে বের হওয়া দেখলে খারাপ ভাববে। আমাকে কেউ দেখবেই না। ও, তুমি তো অদৃশ্য হতে পারো। আর শোনো, আমরা এখানে যতদিন আছি, আমি তোমার সাথে এখানেই পড়বো। ও, তুমি তো অদৃশ্য হতে পারো। এটার কি দরকার ছিল? ছিল, কারণ আমি তোমার পাশে থাকতে চাই সবটা সময়। তাহলে আমার বাসায় তো থাকতে পারো। আজকে সেটাও হবে। কিভাবে? তোমার বোন আছে না, ওর দ্বারাই হবে। সেটা কিভাবে করবা? কালকে এই সবের জন্য অনেক জাদুর বই পড়তে হয়েছে, তাই সবই সম্ভব হবে। তুমি শুধু দেখতে থাকো। কিন্তু কোনো কিন্তু নাই। যারা, আমার ঠোঁটে একটা চুমু দিয়ে অদৃশ্য দরজাটা খুলে বাইরে চলে গেল। আমিও বের হয়ে গেলাম, উপরে চলে আসলাম, আমাদের ক্লাসরুমে চলে আসলাম। ক্লাসে ঢুকলাম, দেখি যারা আর রিদি বসে বসে গল্প করতেছিল। অনেক হাসাহাসি করে গল্প করতেছিল, দেখেই বোঝা যাচ্ছিল অনেক ভালো বন্ধু হয়ে গেছে ওরা। হয়তো জাদু করেছে রিদির উপরে। যারা করুক, আমি তো আর ওদের পাশে গিয়ে বসতে পারবো না। ছেলেদের বেঞ্চেই বসতে হলো এক পাশে। ব্যাগটা রেখে ক্লাস থেকে বাইরে বের হলাম। দুজনও দেখি বাইরে আসলো। যারা, তোকে পরিচয় করিয়ে দিই ওর সাথে। ও হলো আমার একমাত্র ছোট ভাই। তোরা তো একই রকম দেখতে দুজন, হিদি। হ্যাঁ, কারণ আমরা যমজ ভাই বোন। আর হৃদয় হলো, ও হলো আমার নতুন বান্ধবী যারা। কিরে, তুই নাকি নতুন বন্ধু বানাবি না? এখানে তো আর আমি আর তুই পাশাপাশি বসতে পারবো না, তাই পাশে বসার মতো একজন ভালো বন্ধুত্ব দরকারই হয়, তাই না? তো কেমন আছো হৃদয়? জি, অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি। আচ্ছা যারা, তুই থাকোস কোথায় রে? আমার বাসা তো এই শহরে না রে, আমি অনেক দূরে থাকি। এই শহরে আমার এক আত্মীয়র বাসা আছে, সেটাও অনেক দূরে। একটা থাকার মতো ভালো ছাত্রী ম্যাচ খুঁজতেছি, কিন্তু কোথাও পাচ্ছি না রে। কি? আচ্ছা, আমি তোকে থাকার জায়গার ব্যবস্থা করে দিলে কেমন হয়? তোর চেনা কোনো ছাত্রীর ম্যাচ আছে? ছাত্রী ম্যাচ হতে যাবে কেন? তুই আমাদের বাসায় থাকবি আমাদের সাথে। এমনিতে আমাদের বাসায় অনেকগুলো রুম পড়ে আছে। কিন্তু তোর বাবা আর আম্মা কি আমাকে থাকতে দিবে? কেন দিবে না? সেসব নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না। আমরা বললে এমনিতেই তারা রাজি হয়ে যাবে। তোর এই ঋণ আমি কিভাবে শোধ করব? স্যার আসছে। রিদি আগে আগে ক্লাসে ঢুকলো। যারা আমার দিকে তাকিয়ে চোখ টিপ মারলো। তারপর ও ক্লাসে ঢুকে গেল। আমিও বসে পড়লাম বেঞ্চে। পুরো ক্লাসের ছেলেরা নয়, শুধু স্যারও হা করে তাকিয়েছিল যারার দিকে। আমার তো হিংসা হচ্ছিল, খুব রাগও হচ্ছিল। সবার চোখ যদি ফুটো করে দিতে পারতাম। বাড়ি কি মা বোন নাই? এভাবে পরের বউকে দেখার কি আছে? আর যদি এরা জানতে পারে ও আসলে কি, তাহলে তো ভয় সবাই এখানেই বেহুশ হয়ে যাবে। এটা ভেবে হালকা হেসে দিলাম। মাঝে মাঝে আমি তাকাচ্ছিলাম, যারাও আমার দিকে তাকাচ্ছিল। রিধির সাথে গল্প করতে করতে ক্লাস শেষ করে চলে আসলাম আমি আর রিধি আমাদের বাসায়। রিধি আমাদের বাসার ঠিকানাটা দিয়ে দিল যারাকে। বিকেলে যাতে ব্যাগ গুছিয়ে চলে আসে আমাদের বাসায়, সেটাও বলে দিয়েছে রিধি। যাক, আমাকে কিছু বলতে হলো না, কিছু করতেও হলো না। আর ভাবছি, ওর তো জামা কাপড় নেই, আজকে কলেজ ড্রেস বোরকাটা পেলো কোথায়? শুধু ওই লাল জামাটাই তো পরা ছিল। আবার দেখা হোক, শোনা যাবে। বাসায় এসে রিধি আম্মুকে যারার কথা বলল। আম্মু রাজি হয়ে গেল, কারণ সবার সাহায্য করতে আমার আম্মু আর বাবা খুব উদার। বিকালে যারাও চলে আসলো একটা বিশাল 2টা ব্যাগ নিয়ে। বিকালে কলিং বেল বাজলো, দরজা খুলে দিলাম আমি। দেখি 2টা বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে যারা।
আমাকে দেখে সুন্দর একটা হাসি দিয়ে দিল, যে হাসিতে যে কেউ পাগল হয়ে যাবে। কি হলো, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? দেখছি কি দেখছো এভাবে? আমার হবু বউটাকে। হয়েছে, আর দেখতে হবে না, সরো তো এবার। আরে যারা, চলে আসছিস? ওদের দেখে মনে হচ্ছে কত আগের বন্ধু। ওরা আম্মু চলে আসলো। রীতি, যা যারাকে ওর রুম দেখিয়ে দিয়ে আয়। আম্মু যাচ্ছি। এই ব্যাগগুলো তোকে নিতে হবে না। হৃদয় ভাই, আমার ওর ব্যাগটা দুইটা নিয়ে আয় তো। আমি কেন, তুই একটা নে। আমি ওকে নিয়ে যাচ্ছি, দেখছস না? যা হৃদু, নিয়ে যা বাবা। আম্মু তুমি ওর সাপোর্টে। ব্যাগ দুইটা নিয়ে উপরে উঠতেছি। এখন সব রাগ তো যারার উপরে লাগতেছে। এত ভারী ভারী দুইটা ব্যাগ কেন আনতে হবে ওর? আর এই ব্যাগে মানুষ মেরে আনেনি তো? কি জানি এত ভার কেন। কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, একটা ব্যাগ গাড়ি আর একটা হাতে নিয়ে। হঠাৎই ব্যাগ দুটোর ওজন কমতে শুরু করলো। যারার দিকে তাকালাম, দেখি মুচকি হেসে দিয়েছে। মানে ওই জাদুর প্রয়োগ করছে এখানে। যাই হোক, নাড়াতে নাড়াতে ব্যাগ দুইটা নিয়ে গেলাম। কিরে, ভারনা ব্যাগ এভাবে এত সহজে কিভাবে নিয়ে আসলি? এই ভারের ব্যাগ ওঠানো তো আমার এই ছোট আঙ্গুলের খেল। কোথায় দেখি? বাবা, এত ভার ব্যাগ কিভাবে নিয়ে আসলি? দেখতে হবে তো আমি কে। তোর দ্বারা এসব হবে না। হয়েছে হয়েছে, ভাব দেখাতে হবে না। ভাব কোথায় দেখাচ্ছি? তাহলে যা, আমাদের পিছনে পিছনে আসোস কেন? মানে আমি তোদের পিছনে কোথায়? পেছনেই তো। তোর কাজ শেষ, তাহলে এখন নিজের রুমে যা। আমি আর যারা আজ থেকে এখানেই থাকবো। আর আমি একা ঘুমাবো। একা কোথায়? তোর পাশের রুমেই তো আমরা, তাই না? ওকে, আমিও একটা ছেলে বন্ধু বানিয়ে বাসায় নিয়ে আসি। ওই, তোর বাসায় সুন্দরী একটা বোন, তোর মাথায় কি এটুকু জ্ঞানও নাই যে বাসায় কোনো ছেলেকে আনতে পারবি না? তোর মাথায় কি জ্ঞান নাই? তোর বাসায় এত সুন্দর একটা ভাই, আর তুই বাসায় তোর বান্ধবী নিয়ে আসছস। আমার ইচ্ছে আমি নিয়ে আসছি। আর শোন, একদম যারার দিকে নজর দিবি না। যারা আমাদের ঝগড়া দেখছে আর হাসছে, এত কিছু না। আমরা যে আরো কত ঝগড়া করি। আমি রেগে আমার রুমের দরজা বন্ধ করে দিলাম, বেডে শুয়ে পড়লাম। আমার আবার রাগ হলে অনেক কিছু করতে মন চায়, তার মাঝে গিটার বাজানোটাও আছে। গিটারটা হাতে নিয়ে সুর তুলতে লাগলাম। গান গাইলে আমার রাগটা একটু কমে যায়, হয়তো বেশিই কমে যায়। আর এই গিটারটা আমার সবচেয়ে ফেভারিট জিনিসের মধ্যে একটা। ক্লাস 7-এ যখন ছিলাম তখন আমার জন্মদিনে রিধি আমাকে গিফট করেছিল। ওর সাথে যত রাগারাগি হই না কেন, কোনো কোনো জিনিস মুহূর্তেই সব ঠিক করে দেয়। দরজাটা খুলে দিলাম। কি বলছিলাম না, গান গাওয়ার পরে এমনিতেই আমার ভাইটা বের হয়ে আসবে, দেখছস তো? ওয়াও, কত সুন্দর গান গাও তুমি। আমিই শিখিয়েছি ওকে। জানিস, খুব সুন্দর গিটার বাজাতে পারে ও। শুনে তো বুঝলাম। দিদি মুচকি হেসে বলল। তিনজনের সারা বিকেল গল্প করলাম। কি আর করার, আজকে আমাকে একাই থাকতে হবে রাত্রে, কিছুই করার নেই। রাতে সবাই মিলে ডিনার করে যার যার রুমে চলে গেলাম। আমিও চলে আসলাম, এসে শুয়ে পড়লাম। একটা ঘুম হয়ে গেল। অর্ধেক রাতে মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে। চোখ খুলতেই দেখি যারা আমাকে ডাকছে। তুমি কত ঘুমা, কখন থেকে ডাকছি। এত রাতে এখানে? আরে কিছুই হবে না, তুমি চিন্তা করো না তো। আসতে বলো, কেউ শুনে ফেলবে। আরে কেউ শুনবে না, সবাই নাক ডেকে ঘুমাচ্ছে। তা এত রাতে এখানে কি করছো? আমার জন্য তোমার আজকে একা ঘুমাতে হচ্ছে, তাই একটু তোমার একাকিত্ব দূর করতে আসলাম। মানে? চুপ, শুধু মানে মানে করে। আমাকে জড়িয়ে ধরলো যারা শক্ত করে। আমার যদি আকাশ পরীদের মতো পাখা থাকতো, তাহলে তোমাকে নিয়ে ওই আকাশের দিকে ঘুরে বেড়াতাম এখন। তোমার তো পাখা নাই, কিন্তু আশেপাশে কি পুকুর আছে? চলো ঘুরে আসি দুজনে। আরে না, তুমি এভাবেই আমার বুকের মাঝে লুকিয়ে থাকো। কোথাও যেতে হবে না আজকে। কেন ভালো লাগছে না কোথাও যেতে? সেটা না, তোমার সাথে গল্প করতে মন চাচ্ছে শুধু। ও, তাহলে গল্প করো। তো এক রাতেই এত জামা কাপড় এসবের ব্যবস্থা করলে কিভাবে? তোমাদের কলেজের পাশে যে শপিং মলটা আছে না, ওইখানে গিয়েছিলাম। আজ এই জামাগুলো ভালো লেগেছে, সব নিয়ে আসছি। টাকা দিয়েছিলে? সেটা আবার কি? মানে তুমি চুরি করে নিয়ে আসছো সব? আমি চুরি করতে যাব কেন? আমি একজন রাজকন্যা। তাহলে কিসের বিনিময়ে এত জামা কাপড় নিয়ে আসলে? কেন, এমনি এমনি নিয়ে আসলে কি সেটা চুরি করা হয়? হ্যাঁ, আমাদের এইখানে সেটা চুরি। সরি। তুমি কালকে থেকে কলেজে যাবা না। কেন? দেখোনি কলেজের ছেলেরা কিভাবে তোমার দিকে তাকিয়ে থাকে, সেটা আমার ভালো লাগে না। ওরে বাবারে, তোমার মনে হচ্ছে জ্বলছে খুব। হ্যাঁ জ্বলছে, তুমি কলেজে যাবা না কাল থেকে। তারা তো শুধু দেখতেই যাবে,
কিছুই করতে পারবে না। দেখুক তারা, তোমার সাথে তো বিয়ে আমারই হবে, তাই না? তাও আমার ভালো লাগে না। আরে কথা বলো না তো, আমাকে ঘুমাতে দাও, আমি তোমার বুকের মাঝে ঘুমাবো। যারাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম, দুজনেই ঘুমিয়ে গেলাম। এক ঘুমে সকাল হয়ে গেল, উঠেই দেখি যারা আমার পাশে নেই, মানে সকাল হওয়ার আগেই ও চলে গেছে রিদির কাছে। সে যাই হোক, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামলাম নাস্তা করতে। দেখি যারা আর রিদি কলেজ ড্রেস পরে বসে নাস্তা করছে। আজকে যারাকে আরো সুন্দর লাগছে, কেন বুঝতে পারলাম না। রিদি মনে হচ্ছে সাজিয়ে দিয়েছে ওকে। যারা মা, তোকে তো অনেক সুন্দর লাগছে। দেখতে হবে না, আমি সাজিয়ে দিয়েছি ওকে। তুই সাজিয়ে দিয়েছিস বলেই তো পেতনি পেতনি লাগছে। কি? যারা রেগে গেল। হৃদয় তুই চুপ থাকতো। যারা তোমার বাবা আর আম্মার নাম্বারটা দিও তো আমাকে, তাদের সাথে কথা বলবো। কিন্তু আঙ্কেল। কোনো কথা নয়, তোমার আঙ্কেল যা বলেছে সেটাই করো। আসলে ওনারা খুব গরিব তো, তাই মোবাইল ফোন নেই তাদের কাছে, কিন্তু আমার কাকুর কাছে আছে। ওকে, তাহলে একদিন তোমার বাবা আর আম্মুকে এখানে আসতে বলো। ঠিক আছে আন্টি। দুজন উঠে চলে আসলো, আমার জন্য একটুও দাঁড়ালো না। যারা তো ভালোই ম্যানেজ করেছে, আর রাগ করেছে হয়তো আমার কথায়। কিন্তু আমি কি ওকে রাগাতে চেয়েছি? আমি তো রিদিকে রাগাতে চেয়েছিলাম, কিন্তু এখন দুজনেই রেগে গেছে। ধুর, দুজন রিকশায় উঠেই চলে গেল। আমি যে কি করি, একটা রিকশাও পাচ্ছি না। হঠাৎই একটা মেয়ে কণ্ঠ ডাক দিল। রিক্সা পাচ্ছ না? চলো, আমরা তো একই ক্লাসে পড়ি, একসাথে যেতে পারি। জি ধন্যবাদ, কিন্তু আপনি যেতে পারেন। আরে আসো না, না আসলে মনে হয় আজকে ক্লাসে লেট হয়ে যাবে। আর স্যার কালকে কি বলেছিল মনে তো আছে, তাই না? ওকে ঠিক আছে, একটু সরে বসুন। দেরি হলে স্যার ক্লাসে ঢুকতে দিবেন না, তাই বাধ্য হয়ে বসতে হলো মেয়েটার পাশে। এ কি, এখনই ফাঁকা একটা রিকশা গেল। আর নামছো কেন? মামা চলেন তো। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? ফাঁকা রিকশা এখন পেলাম, তাই ওইটাই উঠবো। ওই মামা দাঁড়ান। দাঁড়াবো না? আরে কি হলো, দাঁড়ালো না? মামা চলেন তো। রিকশাওয়ালা মামা রিকশা চালাতে শুরু করলো। আমাকেও বাধ্য ছেলের মতো চুপচাপ বসে থাকতে হলো। কিছুই করার ছিল না এখন। একটা রিকশা গেল, তাও ডাক দেওয়ার পর শুনলো না। হাই, আমি শান্তা। আমি হৃদয়। আমাকে তুমি করে বলতে পারো, কারণ আমরা তো একই ক্লাসে পড়ি। বলা যায়। ওইভাবে চেপে বসছেন কেন? পড়ে যাবেন তো। জি আমি ঠিক আছি। মেয়েটা আমার সাথে কথা বলতে চাচ্ছে, কিন্তু আমি কোনো সুযোগ দিচ্ছি না। কারণ এমন কত মেয়ে আমার উপর চান্স মারার চেষ্টা করছে। সব সময় তো হৃদি ম্যানেজ করছে, কিন্তু আজকে একা পড়ে গেছি, আমাকেই ম্যানেজ করতে হচ্ছে। কোনো রকম কলেজে এসে গেছি, ভাড়াটা দিয়ে ক্লাসে চলে আসলাম সোজা। দেখি হৃদি আর যারা দুইটা ছেলের সাথে গল্প করতেছিল, অনেকটা হেসে হেসেই কথা বলতেছিল। ছেলে দুইটা হাসানোর চেষ্টা করছে হৃদি আর যারাকে, দুজনে হেসেই যাচ্ছে। যারার উপর খুব রাগ হচ্ছে আমার। ও আমার বোনের উপর জাদু করেছে। আমার যে বোন কখনো আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথাই বলে নাই, সে আজ কথা হেসে হেসে কথা বলছে দুইটা ছেলের সাথে। আর যারাও গল্প করছে, খুব রাগ হচ্ছে আমার, কিন্তু কিছুই করার নাই। ক্লাস থেকে বের হলাম না আমি, ক্লাসে চুপচাপ বসে পড়লাম। যারা আর রিদি আর ওদের সাথে কথা বললো না। ছেলে দুইটা বুঝতে পারছে আমি রিদির ভাই, কারণ আমাদের চেহারা একই, তাই ওরাও চলে গেল ওদের জায়গায়। নতুন একজন স্যার এসেছে আমাদের ক্লাসে। আমি মূলত এই কলেজের সাহিত্যের শিক্ষক। আমার এখন ক্লাস ছিল না, কিন্তু তোমাদের কামাল স্যার আজকে আসবে না, তাই আমাকে আসতে হলো। প্রথমে ক্লাস শুরু করব একটা গান দিয়ে। কে গানটা গাইতে পারো? স্যার আমি। আমার রাগ হয়েছে, এমনিতেই গান গাইতে মন চাইছিল। আর রিদি আর যারাও বুঝে গেল যে আমার অনেক রাগ হয়েছে। কি নাম তোমার? স্যার হৃদয় বাপ্পি। ঠিক আছে, হৃদয় গান গাইতে পারো? আমি বেঞ্চ থেকে বের হয়ে স্যারের সামনে আসলাম। স্যার আসবো তো? শান্ত ঢুকলো ক্লাসে। হ্যাঁ আসো। শান্ত গিয়ে বসলো একটা বেঞ্চে। তো হৃদয়, তুমি গান গাইতে পছন্দ করো? জি না স্যার, আমি রেগে গেলে গান গাই। তাহলে কি এখন রেগে আছো? জি স্যার। ওয়াও, প্রথম দেখলাম কেউ রাগলে গান গায়। তো শুরু করো, গানটার পরে গল্প শুরু করি। গান শেষ করলাম, পুরো ক্লাস করতালি দিল। এখন একটু রাগ কমেছে, তাও যারার দিকে তাকাচ্ছি না। ও হয়তো বুঝে গেছে অনেকটা রাগই আমি করেছি। পুরো ক্লাস শুধু যারা আর শান্তার দিকে তাকিয়ে আছে, কারণ দুজনেই ক্লাসের সবচেয়ে সুন্দর মেয়ে, কিন্তু দুজনেই আমার দিকে তাকিয়ে আছে। আমি কোনো রকম পাত্তা দিচ্ছি না। ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথেই আমি বের হয়ে গেলাম ক্লাস থেকে। আজকে আর ক্লাসটা ভালো লাগছে না। যারা আর রিদি অনেকটা অবাক হয়ে গেল, কারণ ওদের সাথে কথা না বলেই আমি বাইরে চলে আসলাম।
এবার ঠিকই বুঝে গেছে আমি অনেকটা রেগে গেছি। ব্যাগে ড্রয়িং করার জিনিসগুলো ছিল, তা নিয়ে সোজা কলেজের পুকুর পাড়ে চলে আসলাম। বসে বসে ড্রয়িং করার চেষ্টা করছি, হঠাৎই দেখি আমার পাশে একটা মেয়ে বসলো। তুমি এখানে কেন? তখন ক্লাসে শুনলাম তুমি রেগে আছো। আমার সাথে কি রাগ করছো? তোমার সাথে রাগ করব কেন আমি? না, এমনি ভাবলাম। তো কার উপরে এত রাগ করছো? কারোর উপরেই না। কেউ মিথ্যা বললে কিন্তু আমি এমনিই বুঝতে পারি। কিভাবে বুঝো? জানি না, কিন্তু এটা বুঝতে পারছি তুমি অনেক রেগে আছো। আর কেন সেটা আমাকে বলতে চাচ্ছ না এখন। কে বললো আমি বলবো তোমাকে? আমি কেন রেগে আছি? বন্ধু ভেবে বলবা। আমার ইচ্ছা নেই বলার। ওকে যাও, বলতে হবে না। তুমি তো অনেক সুন্দর ছবি আঁকতে পারো, আমার একটা ছবি এঁকে দিবে? এটাও কি বন্ধু ভেবে? হ্যাঁ, একটা প্লিজ। ওকে ঠিক আছে, বাট একটাই। আমি ওর একটা ছবি আঁকতে শুরু করলাম, বেশি সময় লাগলো না, কোনো রকম হয়েছে ছবিটা। এটা তো একদম সুন্দর হয়েছে। এত সুন্দর কিভাবে আঁকতে পারো? জানি না, এমনি হয়ে যায়। বলতে হবে। গানও সুন্দর গাইতে পারো, আবার ছবিও সুন্দর আঁকতে পারো। আরে তুই এখানে? আমি আর যারা তোকে সে কখন থেকে খুঁজছি। কেন? আমাকে খোঁজার কি আছে? জানা ওই ছেলে দুইটা দাঁড়িয়ে আছে, গল্প কর যা। আরে ভাই রাগিস না আর। তোকে তো একটু রাগানোর জন্য তখন একটু গল্প করেছিলাম, তুই তো বেশি হট হয়ে গেলি। দেখ, কথা বলবি না তোরা আমার সাথে। সরি। বাদ দে তোদের সরি। তোরা নতুন বন্ধু বানিয়ে নিয়েছিস, আমিও একটা বানিয়েছি। দেখ, এইটা আমার ফ্রেন্ড, ওর নাম শান্তা। হাই। আর শান্তা ও আমার বোন রিদি, ও আর রিদির বান্ধবী যারা। হাই। যা, ওই যে তোদের নতুন দুই বন্ধু দাঁড়িয়ে আছে, মনে হয় গল্প করবে তোদের সাথে। বাদ দে তো ভাই ওদের, তুই রাগ ফেলে দে না। আরেকটা গান শোনা আমাদের প্লিজ ভাই। তোর গান তোর কাছে রাখ, আমি কিছুই শুনতে চাই না। শান্তা চলে তো এখান থেকে, দুইজন দুজনের মতো থাকুক। চলো। শান্তার সাথে করে চলে আসলাম ওদের দুজনের থেকে। আমি শান্তার সাথে আসতে চাইনি, তাও তখন যারা যেভাবে ওই ছেলেটার সাথে হাসি মুখে গল্প করলো, আমিও দেখাবো ওকে কতটা কষ্ট এতে পেতে হয়। শান্তা দেখে খুব খুশি। যাক, এবার একটু রাগ কমেছে, কারণ ও হয়তো বুঝতে পারছে তখন কতটা কষ্ট আমি পেয়েছি, কারণ আমি ওর চোখে দুঃখেই বুঝতে পারছি। ওর চোখ লাল হয়ে গেছে, একটু বেশি লাল হয়ে গেছে, মনে হচ্ছে কান্না করে দিবে। আচ্ছা শান্তা, তুমি যাও এখন। বুঝে গেছি। কিছু চলছে তোমার বোনের বান্ধবীর সাথে, তাই না? আরে না, তেমন কিছু না। আমাকে বোকা পেয়েছো? ওকে রাগানোর জন্যই তো আমার সাথে আসলে তুমি। আর ওর চোখ তো আমি খেয়াল করছি। আমার সাথে এসেছো বলে কান্না করার মতো চোখ করেছিল। এমন কিছুই না। জানি কেমন। আচ্ছা, যেটা ভাবছো ভাবো, কিন্তু আমি এখন বাসায় যাব। আবারও যদি একা রিক্সা না পাও? না, পাবো। আরে এমন করো কেন? আমি তোমার ফ্রেন্ড, তাই না? তাহলে আমার সাথে যেতে তো তোমার কোনো সমস্যা নেই। ওকে, বুঝতে পারছি, আমাকে নিয়েই যাবা। ওকে ঠিক আছে, চলো। দুজনে রিক্সা করে বাসায় আসলাম। আমি বাসায় নেমে গেলাম, ও ওর বাসায় চলে গেল। কিরে, আজকে একা কেন? এমনি আমার খারাপ লাগছিল, তাই চলে আসছে কলেজ থেকে। যারা রিদি কোথায়? ওরা কলেজেই আছে। ও আচ্ছা, তুই রেস্ট নে। কিছু খাওয়ার জন্য দিয়ে এসো তো আমার রুমে। ফ্রেশ হয়ে নে। ফ্রেশ হয়ে বসে রইলাম, এখনো রাগ কমে নাই। যখনই ভাবছি সকালের কথা, রাগ আরও বেড়ে যাচ্ছে। ও কিভাবে কথা বললো ওই ছেলেটার সাথে, ওইভাবে হেসে কথার বলার কি ছিল? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কিছু খেয়ে দিলাম, একটা ঘুম। এক ঘুমে বিকাল হয়ে গেল। বিছানা থেকে উঠলাম, বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। ঠান্ডা বাতাসটা খুব ভালো লাগছে। রুম থেকে বাইরে বের হতে যাব, তখনই যারা আমার রুমে ঢুকলো। আরে আরে, এভাবে থরথর করে ঢুকে যাচ্ছ কেন? চুপ, আগে বলো ওই মেয়ের সাথে এত কিসের কথা বলতেছিলে ওইখানে বসে বসে? আর আমাদের সামনে থেকে ওকে নিয়ে চলে আসলে কেন? সবারই অধিকার আছে গল্প করার। তুমি গল্প করেছো, আমি কি তোমার কাছে একবারও জিজ্ঞাসা করেছি কেন গল্প করলা ওই ছেলের সাথে? দুজনের মধ্যে পার্থক্য আছে। আমি ওই ছেলের সাথে কথা বললেও তোমাকে ইগনোর করিনি, কিন্তু তুমি আমাকে ইগনোর করে চলে আসলে ওইখান থেকে। দেখো, আমাকে আর কিছুই বলতে দিল না। যারা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কোনো কথা বলবা না, আমাকে প্লিজ মাফ করে দাও। আমি বুঝতে পারিনি তুমি কষ্ট পাবে। আমার কোনো দোষই ছিল না। তোমার বোনই গল্প শুরু করেছিল ছেলে দুইটার সাথে। আমার জাদু কাজ করছিল না ওর উপর। ও নিজে থেকেই গল্প শুরু করেছিল ছেলে দুটার সাথে, আর ছেলে দুটো সুযোগ পেয়ে আমাদের হাসাতে শুরু করলো। আমার কোনো ভুলই ছিল না। কান্না করছো কেন?
প্লিজ মাফ করে দাও আমাকে। তুমি মাফ না করলে কিন্তু আমি কান্না করেই যাব। এভাবে কান্না করো না তো, আমার খারাপ লাগে তুমি কাঁদলে। আগে বলো মাফ করেছো। হ্যাঁ। তুমি ওই মেয়ের সাথে আর কথা বলবে না তো? ও তো শুধু বন্ধু। না, আমার ভালো লাগে না একদম ওই মেয়েকে। তোমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে শুধু। তোমারও জলে তাহলে? হ্যাঁ। তাহলে কালকে থেকে আমরা কলেজে যাব না, ঠিক আছে? বাসায় কি বলবা? তুমি ম্যানেজ করবা, হালকা জাদু টোনা করলেই হবে। আচ্ছা চলো না একটু ঘুরে আসি দুজনে। কিন্তু রিদি? ও একটু অসুস্থ আছে, আপাতত 3-4 দিনও কোথাও বের হবে না। ওকে চলো। নিচে আসলাম আমি, যারাও নিচে আসলো। কিন্তু আন্টি, হৃদি তো বের হতে পারবে না আমার সাথে। আমার একটু লাইব্রেরিতে যাওয়ার দরকার ছিল। আপনি কি যাবেন আমার সাথে? না মা, আমার তো কাজ আছে অনেক। ওই ঋদু বাবা, তুই যা না ওর সাথে একটু। কিন্তু কোনো কিন্তু নয়, যা। ওকে আম্মু। দাঁড়াও, আমি হৃদির বোরখাটা পরে আসি। যারাকে নিয়ে বের হলাম ঘুরতে, অনেকক্ষণ ঘুরলাম। হাতে হাত থেকে ঘোরার মজাটাই আলাদা। সে যাই হোক, রাতে বাসায় ফিরলাম। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। ঋদু, আজকে আমরা 3 জন বের হবো, বুঝছস? কোথায় যাবি? আজকে আমরা একটু লেকের পাশে ঘুরতে যাব, কেমন? আচ্ছা রেডি হ, যা। হচ্ছি, তুই বসে বসে নে, বড়া পিঠা খা। যারা আর রিদিকে নিয়ে বিকালে বের হলাম। লেকের পাড় দিয়ে হাঁটতেছি। আজকে ভাবলাম রিদিকে বলে দিব যারার কথা। আমি আর লুকাতে পারছি না ওর কাছে। যেই ভাবলাম। হৃদয়, আমার না আইসক্রিম খেতে মন চাচ্ছে, একটু কিনে আনবে? ঋদু, আমারও না খেতে মন চাচ্ছে, দুটো নিয়ে আয় না ভাই। ওকে ঠিক আছে, তোরা এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি। তাড়াতাড়ি আসিস ভাই। 3টা আইসক্রিম কিনে ওদের কাছে আসলাম, কিন্তু কোথাও কাউকে খুঁজে পাচ্ছি না। ব্যাপার কি, দুজনে গেল কোথায়? মনে হয় আশেপাশে আছে। পুরো লেকের পাড়ে খুঁজে দেখলাম, কিন্তু পেলাম না। ক্লান্ত হয়ে একটা বেঞ্চে বসে পড়লাম। দেখি শান্তা আমার পাশে এসে বসলো। কি খুঁজে পাচ্ছ না তোমার বোন আর জলপরিটাকে? মানে তুমি এসব জানলে কোথা থেকে, আর কোথায় ওরা? আমি কিভাবে জানলাম সেটা তো বড় কথা না, বড় কথা হলো ওরা এখন কোথায় আছে। মানে? শুধু মানে মানে করছো, বুঝতে কি পারছো না? ওরা কোথায়, আর তুমিই বা কে? ওরা আমার মায়াজালে বন্দি এখন, আর আমাকে হয়তো ওই রূপে চিনবে না। তুমি? হ্যাঁ, সেদিন তোমাকে নিয়ে যেতে দেয়নি এই জলপরীরা, আর আজকে এই জলপরী তোমাকে আমার থেকে আলাদা করেছে। আমি সেটা হতে দিতে পারি না। দেখো, তোমাকে আমি ভালোবাসি না, তুমি আমাকে মায়ায় ফেলেছিলে। তোমার উপরে কখনো আমার ফিলিংস ছিল না। আমি কিছুই শুনতে চাই না। আমি এই পর্যন্ত যা চেয়েছি সবই পেয়েছি। আমি তোমাকে চেয়েছি, তোমাকে না পেলে কাউকে পেতে দেব না। প্লিজ ওদেরকে তুমি ফেরত দাও। দিব, কিন্তু তোমাকে চিরদিনের জন্য এই জলপরীটাকে ভুলে যেতে হবে। তোমার মনে ওর জন্য যত ভালোবাসা সব মুছে ফেলতে হবে। আমি সেটা কখনোই পারবো না। তাহলে ওদের কথাও ভুলে যাও। আমি তোমাকে না পেলে ওকেও পেতে দিব না। আমার বোনটাকে তো আমাকে ফেরত দাও, সে তো একজন মানুষ, তোমাদের ওইখানে সে থাকতে পারবে না। আমি বেশি কিছু জানি না, আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না হও, আমি ওদেরকে আমাদের দাস বানিয়ে রাখবো। শুনো প্লিজ। আর কিছু বলতে দিল না আমাকে, সে অদৃশ্য হয়ে গেল। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। হঠাৎই মনে পড়লো জলপুরীর সেনাপতি আমাকে একটা ছোট ফোন দিয়েছে, সেটা পকেটে আছে। সেটা দিয়ে সেনাপতিকে ফোন দিলাম। আমি একটা বেঞ্চে বসে আছি, সেনাপতিও চলে আসছে। পানি থেকে উঠে সাধারণ মানুষের মতোই আমার পাশে এসে বসলো। আমি বড় চিন্তায় পড়ে গেলাম, সব বললাম সেনাপতিকে। আমি এই ভয়ে ছিলাম, তাই রানী আম্মাকে আপনাদের এখানে পাঠাতে মানা করেছিলাম, কিন্তু তিনি আপনাদের আসতে অনুমতি দিয়ে দিল। আপনি তো আসতেই চাইলেন। দেখেন, আপনাকে এর জন্যই মানা করা হয়েছিল। আপনি না আসলে আপনার পরিবার ঠিক থাকতো, আবার আমাদের রাজকুমারও ঠিক থাকতো। আমি যাব আকাশপুরীতে, আমি ওদেরকে নিয়ে আসবো। পাগল হয়েছেন নাকি? আপনি রাজপুরীর রাজা হবেন। আপনি একবার রাজপুরীতে গেলে কখনো ওরা আপনাকে আসতে দেবে না। আসতে চাইলে আপনার জীবন নিয়ে নেবে ওরা, আপনাকে পুরো বন্দি অবস্থায় করে রাখবে ওরা। তাছাড়া তো ওদের উদ্ধার করার আর কোনো উপায় নেই। আছে, আপনি আমার সাথে চলুন, আপনাকে প্রস্তুত করতে হবে। কোথায় যাব? রানী আম্মার সাথে কথা হয়ে গেছে,
তিনি আপনাকে তাড়াতাড়ি জলপরিতে নিয়ে যেতে বলেছেন। সেনাপতির সাথে চলে আসলাম আবার জলের রাজ্যে। সোজা রানীর কাছে চলে আসলাম। ওরা জলপরীর রাজকন্যা এবং জলপরীর হবুরানীকে অপহরণ করে অনেক বড় অন্যায় করেছে। আমাদের ওদের সাথেও যুদ্ধ করা উচিত। দুঃখিত, রানী আম্মা কিন্তু ওদের সাথে আজ পর্যন্ত যুদ্ধ করে উঠতে পারেনি। আমার মনে হয় না এখনো পারবো। আমাদের সেনা তো আগের থেকে শক্তিশালী হয়েছে, তো যুদ্ধ ছাড়া আমরা রাজকন্যাকে ফিরিয়ে আনতে পারবো না। হ্যাঁ মহামন্ত্রী ঠিকই বলেছেন। হ্যাঁ, এটা মানছি যে আমাদের সেনা আগের থেকে অনেক শক্তিশালী, কিন্তু তাদের সেনারাও আমাদের থেকে অনেক শক্তিশালী। এটা মানবদের সাথে আমাদের যুদ্ধ হবে না, এটা হবে আকাশপরীদের সাথে। হ্যাঁ সেটা তো ঠিক, কিন্তু আমাদের তো কিছু করতে হবে। এত কম সময়ে সেটা কিভাবে সম্ভব, আর সেটা একজন মানব সন্তান? আমি বলি কি রানী আম্মা, আমাকে 15 দিন সময় দিন, আমি রাজাকে প্রস্তুত করি। মহামন্ত্রী, আমাদের রাজা হারকিউমাস কিন্তু একজন মানব ছিলেন। তার কাছে মহান ত্রিশূল ছিল, কিন্তু আমাদের এই রাজার কাছে সেটাও নেই। তার ভবিষ্যৎ রানী তো তিনি জানেনই, তাই না? তার মতন একজন মানব সন্তান যে আমাদের রাজপুরীর রাজা হবেন, সে রাজাই তো আমাদের ত্রিশূলটি পাবেন। আমাদের রাজা হিলোরাজ মানব সন্তানকে রাজা বানানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আমাদের সেটা মনে রাখতে হবে। যেভাবেই হোক আমাদের রাজা আমরা পেয়ে গেছি। সেনাপতি, আপনি ওনাকে প্রস্তুত করেন আর খুব শীঘ্রই অভিষেকের ব্যবস্থা করেন মহামন্ত্রী। রানী আম্মা কান্না করতে করতে চলে গেলেন। সেনাপতি আমাকে নিয়ে আসলেন, তার সাথে আমাকে প্রশিক্ষণ দিতে লাগলেন। আমাদের রানী আম্মা রাজকুমারীকে অনেক ভালোবাসতেন, কখনো নিজের চোখের আড়াল হতে দিতেন না। কিন্তু কিছুদিন যাবৎ সে আপনার সাথে ছিল, প্রতিদিন কান্না করেছেন। ও, আমাদের একটা রাজকুমার ছিল, কিন্তু কি? কিন্তু তার ভালোবাসা হয়ে যায় একটা আকাশপরীর সাথে। একজন আকাশপরী তো আর এই জলের মধ্যে থাকতে পারে না, আর আমাদের রাজকুমারও তাদের ওইখানে থাকতে পারবে না। তাই তারা চলে গিয়েছিল মানবদের কাছে, আপনাদের দেশে। তারা সুন্দর জীবনযাপন কাটাচ্ছিল। তাদের একটা মেয়ে হয়েছিল, আমাদের রাজা আর রানী মেনে নিয়েছিল, কিন্তু রাজপুরীর রাজা মানতে চায়নি এই ব্যাপারটা, কারণ পরীটা ছিল বড় রাজকন্যা। তারপর কি হয়েছিল? পরীটা রাজা অনেকবার বলেছিল পরীটাকে রাজকুমারকে ছেড়ে ফিরে যেতে, কিন্তু সে ফিরে যায়নি। তাই রাজা লোক পাঠিয়ে রাজকুমার আর তার মেয়েকে হত্যা করে আকাশপুরীর রাজকন্যাকে নিয়ে চলে যায়। তখন আপনারা কিছু করেননি? আমাদের অনেক আগের শত্রুতা, কিন্তু একটা মীমাংসা হয়েছিল আমাদের মাঝে। যদি আমাদের কেউ ওদের কাউকে নিয়ে চলে আসে জোর করে, তাহলে শুধু যুদ্ধ হবে। এখানে যেহেতু দুজনই পালিয়ে এসেছে, সে অনুযায়ী দুজনকেই ছেড়ে দেওয়ার কথা হয়েছিল, যেটা আমাদের রাজা করেছিল, কিন্তু তাদের রাজার সহ্য হয়নি। আপনারা যুদ্ধ করতেন? আমরা তাদের সাথে কখনো যুদ্ধ করে উঠতে পারিনি। আমরা যদি তাদের সাথে যুদ্ধ করি তাহলে অনেক নিরীহ মানুষের জীবন যায়। তাই আমরা যুদ্ধে যাই না তাদের সাথে। আর এখন তো যেতে পারবেন যুদ্ধে, তাই না? যুদ্ধ তো তাদের সাথে আমরা করবই। তাদের আকাশপরীতে গিয়েই আমরা তাদেরকে মারবো, তাদেরকে দেখাবো আমরা জলে থাকি বলে তাদের থেকে কোথাও কম নেই। আপনি কান্না করছেন? ওরা আমার ছোট ছেলে মেয়েকে মেরে ফেলেছিল। কি ভুল ছিল ওর? কিছুই ছিল না, অনেক উঁচু থেকে ফেলে দিয়েছিল। আপনি কাঁদবেন না, আপনার প্রতিশোধ আপনি খুব তাড়াতাড়ি পাবেন। দেখতে দেখতে 15টা দিন কেটে গেল। আমি তো চিন্তায় আছি। আমার বাবা আর আম্মু আমাদের নিয়ে কত না চিন্তা করছে। তাদেরকে না বলে যে আমার নিখোঁজ হয়ে গেছি, অনেক চিন্তা হচ্ছে ওদের জন্য। যদি শান্তা ওদের কিছু করে ফেলে সেই ভয়ও করছে, কিন্তু কিছুই করার তো আর নেই। আজকে আমার অভিষেক হলো। অবাক করার বিষয় হলো আমাকে কি সব আশ্চর্যকর পানীয় খাওয়ানো হলো। সেনাপতি বলেছে এসব খেলে নাকি শক্তি বাড়ে। অবশেষে রাজার উপাধি পেয়ে গেলাম। আমাকে সিংহাসনে বসানো হলো। আমি বসে আছি আর মন্ত্রী আমাকে উপদেশ বাণী শোনাচ্ছে। আমি চুপচাপ বসে আছি। সব কার্যক্রম শেষে আমাদের বের হতে হবে হুজুর। কিন্তু কোথায়? মাটির নিচের দুনিয়া। সেটা আবার কোথায়? যেটা মাটির নিচে। মানে আন্ডারওয়ার্ল্ড? এটাও তো কাল্পনিক বিষয়। অনেক কিছু আছে যেগুলো কাল্পনিক মনে হয়, কিন্তু কাল্পনিক হয় না। সেটার প্রমাণ তো আপনি নিজেই পেয়ে গেছেন। হ্যাঁ,
আমাদের সামনে অনেক ভয়ানক জিনিস অপেক্ষা করবে, সেগুলো আমাদের পার করতে হবে। আমি একজন মানব সন্তান হয়ে কিভাবে এসব করব। আপনি ভুলে যাচ্ছেন, আপনি একজন রাজা, জলপুরের রাজা আপনি। এই পানি আপনার অধীনে এখন, শুধু আপনি একে অধীনস্থর করা শেখাতে হবে, তাতেই হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে চলেন যাওয়া যাক। চলেন। মাছের মতো জাহাজটা নিয়ে আমরা চলে আসলাম একটা জায়গায়। এখানে মাটির নিচে অনেক বড় গর্ত, দেখে মনে হচ্ছে আন্ডারওয়ার্ল্ডে ঢোকার রাস্তা এটা। তো অপেক্ষা করছেন কেন, চলুন যাওয়া যাক। যাব, কিন্তু এখানে রাজদরবারে কাউকে ঢুকতে দেওয়া হবে না, আমাদেরকে গুপ্তচর হয়ে যেতে হবে। কেন? কারণ মাটির নিচে দুনিয়া সব সময় চুরি ডাকাতি মারামারি হানাহানি হয়ে থাকে। পৃথিবীর মাঝে সবচেয়ে নিকৃষ্ট জায়গা এখানে, যেখানে কোনো রাজা কিংবা রাজপরিবার কেউ প্রবেশ করতে পারে না। বুঝলাম, কিন্তু সেখানে থাকা কারা? সেখানে সবাই থাকতে পারবে, মানুষ, জিন পরি, অদ্ভুত পরি, প্রাণী সবই দেখতে পারবেন সেখানে। তাহলে এখন কি করতে হবে? আপনি ভয় পাবেন না, আমি আপনাদের সাথে জামা কাপড় নিয়ে আসছি। আর এই জাহাজটিও আমাদের রাজদরবারের না, আমাদেরকে ঢুকতে দিবে, শুধু আপনি রাজ পোশাকটা বাইরে ফেলে দিন। চলুন তাহলে। আমরা সেই গর্তের মাঝে দিয়ে ঢুকে পড়লাম। এখান দিয়েই ভিতরে যেতে হবে। ভাবলাম পৌঁছে গেছি, কিন্তু না, আমার নিচে নেমে চলে আসলাম বড় দরজার সামনে। আন্ডারওয়ার্ল্ডে ঢোকার জন্য 3টা রাস্তা। সেনাপতি বলল একটা হলো সাহারা মরুভূমির মধ্যে, যেখান দিয়ে আকাশপুরীর লোকজন যাওয়া আসা করে, আর একটা হলো সুইজারল্যান্ডের একটা কবরস্থান, যেখান থেকে মানুষ যাওয়া আসা করে, আর একটা যে এখানে, যেটা দিয়ে জলের মানুষ যাওয়া আসা করে। যাক, আমরা ঢুকে গেলাম শেষ পর্যন্ত আন্ডারওয়ার্ল্ডে। এমন পরিবেশ দেখে নিজেই মুগ্ধ হচ্ছি। এমন জায়গায় সবাই কিভাবে আছে সেটাই ভাবছি। এখানে মানুষ কিভাবে থাকে, অক্সিজেন পায় কোথা থেকে? এখানে উপর থেকে অক্সিজেন সরবরাহ করা হয়। ওয়াও, সেই একটা জায়গা আমার খুব সুন্দর লেগেছে। আপনি জায়গায় পরে দেখবেন, মহান ত্রিশূলটা আপনার কাছে থাকলে এই সবাই রাজা আপনিই হবেন। সব রাজারাই আপনার কদমে মাথা রাখবে। আমি তো সেসব চাই না, আমি তো শুধু আমার পরিবার নিয়ে থাকতে চাই। পরিস্থিতির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দিয়ে দেয়। চলুন আমাদের গন্তব্যে যাওয়া যাক। সেনাপতির সাথে যেতে লাগলাম। আশেপাশে সবকিছু দেখে অবাক হচ্ছি। পানির নিচে দিয়ে আসলাম, কিন্তু এখানে আমাদের উপরের মতোই আবহাওয়া। হাঁটতে লাগলাম, কিন্তু কতক্ষণ হাঁটা যায়, আশেপাশে সব চোর বাটপার মনে হচ্ছে। এক একটাকে দেখলেই ভয় করে, সাইজ কি এক একটার। সেনাপতি, আমরা আর কতক্ষণ হাঁটবো এভাবে? হুজুর মাফ করবেন, কিন্তু আমাদের এখান থেকে আমাদের রাজা হারকিউমাস বানানো মাস্কটা চুরি করে নিতে হবে। চুরি? হ্যাঁ, আর হুজুর আমাকে আনিল বলে ডাকবেন। এখানে সেনাপতি বললে হয়তো সবাই সন্দেহ করবে। ঠিক আছে, কিন্তু আমরা কোথায় পাবো সেই নকশাটি? সেটা এখানে রাজদরবারের সেনাকক্ষে রয়েছে। সেনাকক্ষ? সেখান থেকে কিভাবে আমরা সেটা চুরি করব? এসেছি যখন তখন তো কিছু করতেই হবে। চলুন আগে রাজদরবার থেকে ঘুরে আসা যাক। আমি আর সেনাপতি দুজনের রাজপ্রাসাদ দিয়ে ঢুকে হাঁটতে লাগলাম। এত সুন্দর গাড়ি আশেপাশে, আর আমি এখন একজন রাজা হয়ে হাঁটতেছি। ব্যাপারটা খারাপ লাগছে, তবুও এমন সুন্দর জায়গায় হাঁটতে পেরে মন খুশিতে ভরে যাচ্ছে। হাঁটতে হাঁটতে রাজপ্রাসাদের কাছেই চলে আসলাম। খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখেছেন আনিল, আমাদের রাজপ্রাসাদ থেকে কত সুন্দর এখানে রাজপ্রাসাদ। তাহলে ভাবেন এখানে রাজকুমারী কত সুন্দর হবে। আসতে বলেন হুজুর। কেন? এখানে রাজকুমারী কথা মুখে আনলেই গর্দান নিয়ে নেওয়া হয়। কি বলেন? এই আন্ডারওয়ার্ল্ডের রাজা কি জাতি? এই রাজ্যের রাজা পূর্বপুরুষ, তারা আকাশপুরীর অধিবাসী ছিল। তারাই প্রথম এই জায়গা সন্ধান পায়। তারা সবার জন্যই এই জায়গাটা উন্মুক্ত করে দিয়েছিল। এখানে মানুষ, জিন, পরী সবাই আসতে পারবে। ও হ্যাঁ, এখানে প্রথম রাজাটা ছিল একজন আকাশপরী জিন। সে আমাদের জলপরীর পাশে রাজ্যের একজন রাজকন্যাকে নিয়ে এখানে পালিয়ে আসেন। এই জায়গাটা সৃষ্টি করেছিলেন আমাদের রাজা হারকিউমাস। এটা ছিল তার সাধনা করার জায়গা। আমরা শ্রদ্ধা করে এখনও এই জায়গায় আসি নাই, কিন্তু সেই সময়ের পর থেকে সেই জিনটা এই জায়গাটায় নিজের রাজ্য হিসেবে ঘোষণা করে দেয়। তখন আপনারা যুদ্ধ ঘোষণা করেননি? ভেবেছিলাম তারা একা কি করে রাজ্য বানাবেন এটাকে, কিন্তু আস্তে আস্তে যে সবার জন্য জায়গাটা খুলে দেবে সেটা কে জানতো। আমাদের রাজ্যের সব চোর বাটপাররা, আকাশপুরীর সব চোর বাটপাররা, তারপর আপনাদের মতো মানুষ যারা চোর বাটপার, সব কিছুতে ভর করে গেল এই নিচের দুনিয়াটায়।
আর তাদের সেনাও হয়ে গেল। তাহলে তারা এখন অনেক শক্তিশালী। হ্যাঁ, তাদের কাছে 3 শক্তি আছে। আপনাদের সব পারমাণবিক অস্ত্র এখানে রয়েছে, যেটাকে আধুনিকতায় ছোঁয়া দিয়েছে এখানের বিজ্ঞানীরা। এখন সেটা দিয়ে শুধু আপনাদের দেশ নয়, জিনপরিদের দেশও ধ্বংস করা যাবে। তাহলে তারা কি যুদ্ধ করে না? এখানে রাজা কোনোদিনই কারো পক্ষে থাকে না, আর থাকবেও না। তাদের সব আধুনিক অস্ত্র তারা নিজেদের নিরাপত্তার জন্য বানিয়ে রেখেছেন। তারা এখনও নিজে থেকে যুদ্ধ করবে না। যদি কেউ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তবেই তারা যুদ্ধ করেন। তাহলে যাদের কথা ভাবিনি কখনো তারাই সবশেষে শক্তিশালী সৈন্য। হ্যাঁ, সেটা বলা যায়, কিন্তু এই রাজ্য এমনভাবে তো সাজানো থাকে না। মনে হয় কোনো উৎসব হবে। হ্যাঁ, শুনে নেওয়া যায়। হুজুর, কাউকে জিজ্ঞাসা করেন না। আমি সেনাপতির কথা শুনলাম না, দেখলাম একটা ঘোমটা পড়া মেয়ের মতো লাগলো, হয়তো কোনো পরী হবে। সে যাই হোক, আমি ডাক দিলাম। এই যে শুনছেন, আমি ঘোমটা পড়া মেয়েটাকে ডাক দিলাম। সে আমার ডাকে শুনে ঘোমটাটা ভালো করে দেখে উত্তর দিল। কিছু বলবেন? এই রাজপ্রাসাদ এত সুন্দর করে সাজানো হয়েছে কেন? আপনি কি নতুন এখানে? না, আমরা নতুন না, 2 মাস আগেই এসেছিলাম একটা ব্যবসার জন্য এখানে। আবারও আসতে হলো। এসেই দেখছি সুন্দর করে সাজানো হচ্ছে। ও, রাজকুমারী নীলাতিথির বিয়ে ঠিক হয়েছে। তার বিয়ের বরখোজ অনুষ্ঠানের জন্যই সাজানো হচ্ছে। তাহলে তো এখান থেকে নকশাটা নিয়ে বের হওয়া অনেক কষ্ট হয়ে যাবে জনাব। আপনাদের দেখে তো মনে হচ্ছে না আপনারা ব্যবসা করতে এসেছেন। আমাদের দেখে মনে হয় না, কিন্তু আমরা আসলে এখানে একটা সওদা করতে আসছি। আমার সামনে মিথ্যে বলে লাভ হবে না। আমি একজন জাদুকারিনী, আপনি তো একজন জল মানব। আর আপনি তো একজন মনুষ্য। আর আপনারা এখানে কোনো কার্য হাসিল করতে আসছেন সেটা আমি ভালোই বুঝতে পারছি। দেখুন, আমি কি রাজামশাইকে বলে দিব আপনাদের কথা? তারপর সে আপনাদের গর্দান নিয়ে নেবে। না, একদম সেটা করবেন না। আপনি যা চাবেন আপনাকে সেটাই দেওয়া হবে। আমার সন্দেহ হয়েছিল আপনারা হয়তো গুপ্তচর। আমি তো শুধু তীর ছুড়লাম, কিন্তু দুটো নিশানা যে লেগে যাবে সেটা ভাবিনি। মানে? হুজুর, সে আমাদের সাথে ব্যবসা করতে যাচ্ছে। হ্যাঁ, আপনি বুঝবেন। তো এখানে কি করতে আসছেন বলবেন? আপনি তো বললেন আপনি জাদুকর, তাহলে এখন জিজ্ঞাসা করছেন কেন? হুজুর, সে আমাদের বাজিয়ে দেখছে আর আমরা তার কথায় বেজে গেছি। এখন সে কি চায় সেটা করতে হবে, না হলে এখান থেকে আমাদের বের হওয়া কষ্ট হয়ে যাবে। আমি এখানে সেনা কক্ষ থেকে একটা নকশা চুরি করতে আসছি। সেনা কক্ষ থেকে নকশা চুরি করা আপনাদের মতো চুজদের কাজ না। চলে যান এখান থেকে। সেটা আমাদের যে কোনো হারেই নিয়ে যেতে হবে। সেটা নিয়ে আপনারা কোথায় যাবেন? সেই নকশা আমাদের যেখানে যেতে বলে সেখানে। মনে হচ্ছে ট্রেজার হান্ট। ঠিক আছে, আমি আপনাদের ওই নকশাটা এনে দিব। বিনিময়ে আমাকে কি দেবেন? আপনি চাইলে আপনাকে আমি 1 থলি স্বর্ণ মুদ্রা দিব এই কাজের বিনিময়ে। না, সেটাই হবে না। তাহলে বলেন কি লাগবে আপনার? আমাকে এই রাজ্য থেকে নিরাপদে বের করে নিয়ে যাবেন এবং আপনাদের সাথে আমাকে এই গুপ্তধনের ভাগ দিতে হবে। ওকে, ঠিক আছে। আমি সেনাপতির দিকে তাকিয়ে হেসে দিলাম। মেয়েটা ভাবছে আমার মনে হয় গুপ্তধন খুঁজছি। তাহলে আপনাদের মধ্যে একজন আসুন আমার সাথে, আর একজন এখানে দাঁড়িয়ে অপেক্ষা করুন। হুজুর, আপনি থাকেন, আমি যাচ্ছি। ভিতরে বিপদ হতে পারে। ঠিক আছে। আমি দাঁড়িয়েছিলাম আর মেয়েটা আর সেনাপতি ভিতরে ঢুকলো। আমার তো মেয়েটার উপরে সন্দেহ হচ্ছিল, আবার সেনাপতিকে নিয়ে বন্দি না করে রাখে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছি মারার চেষ্টা করছি, কিন্তু কোনো মাছিই নেই। কি আর করার। অনেকক্ষণ পর মেয়েটা আর সেনাপতি আসলো। হুজুর, তাড়াতাড়ি চলেন, আমাদের কাজ হয়ে গেছে। ঠিক আছেন, এখন আমাদের কোথায় যেতে হবে? নকশা লক করা। আমাদের প্রথমে এখান থেকে বের হতে হবে, তারপর লকটা খুলতে হবে। তাড়াতাড়ি চলুন এখান থেকে। আমাদের এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। ধরা পড়লে আপনার দুজনেই গর্দান যাবে। হুজুর, চলুন। কিন্তু গেটের এত নিরাপত্তা বাদ দিয়ে কিভাবে আমরা যাব? আমাদের মনুষ্যদের আসার রাস্তা দিয়ে যেতে হবে। সেখানে সব সৈন্য রাজপ্রাসাদে আছে, আর আমার এক বন্ধু আছে সেখানে, যে আমাদের এখান থেকে বের করে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে আনিল আর আপনি? আপনি আমাকে নীলা বলে রাখতে পারেন। তাহলে নীলা আর আনিল, চলুন যাওয়া যাক।
সেনাপতি আর নীলাকে নিয়ে আমরা চলে আসলাম গেটের কাছে। আসলেই তেমন কোনো গার্ড নেই এখানে। নীলার বন্ধু আমাদের কোনো পরীক্ষা ছাড়াই বের করে দিল। আমরা বের হলাম কবরস্থানের ভিতর দিয়ে। ভাগ্য ভালো কেউ দেখেনি, দেখলে হয়তো ভয়ে মরেই যেত। কবরস্থান থেকে জীবন্ত মানুষ বের হওয়া এটা তো আর স্বাভাবিক না। আচ্ছা আনিল, আমি পানিতে থাকলে তো বুঝতেই পারিনি আমি পানিতে আছি। পানির ব্যাপার বাদ দিলাম, এখন তো এখানে বরফ পড়ছে, কিন্তু আমি ঠান্ডা অনুভব করছি না কেন? হুজুর, আপনাকে কালকে যে পানীয় খাওয়ানো হয়েছে সেসবের জন্য আপনিও আমাদের মতোই হয়ে যাচ্ছেন। আপনার অনুভূতি শক্তি আমাদের মতোই হয়ে যাবে, কিন্তু আপনি মানুষই থাকবেন। ও, সেটা তো ভালো খবর। আমাদের পরিচয় এই মেয়ের কাছে গোপনই রাখতে হবে, তা না হলে সমস্যা হতে পারে। হ্যাঁ হুজুর। আর আমাকে হুজুর বলা বাদ দিন তো। এখন আমরা দুজনেই বন্ধু, একে অপরের নাম ধরে ডাক দিব। আমাকে হৃদয় বলবেন। আপনার যা আজ্ঞা। আচ্ছা, এখন আমরা কোথায় যাব? আপনি কি সত্যি আমাদের সাথে যাবেন? হ্যাঁ, আর আমাকে না নিয়ে গেলে আপনাদের কথা আমি ওইখানে গিয়ে বলে দেব, তারপর দেখবেন কি হয়। না থাক, আপনি চলেন আমাদের সাথে। তো আনিল, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা সুইজারল্যান্ডের একটা পুরাতন জাদুঘরে যাব। সেখানে আমরা এই নকশার চাবি পাবো। সেখান থেকে আমাদের এই লকটা খুলতে হবে। ওকে, তাহলে চলুন যাওয়া যাক। কিন্তু তার আগে আমাদের কিছু অস্ত্রের প্রয়োজন হবে। আপনারা হয়তো জানেন না, যদি আপনারা দানবের রাজ্যে ঢুকতে চান তাহলে কিছু অস্ত্রের তো প্রয়োজন হবেই। মানে দানবের রাজ্যে কেন যাব আমরা? সেই ঠিকই বলেছে। আসলে আবার এটা বললেন না এখন আরেকটা রাজ্যে ঢুকতে হবে? হ্যাঁ, এই ধরনের লক শুধু একজনই বানায়, আর সে হলো জনকদে। সে একজন দানব, তার কাজ ছাড়া এই লক খোলা কোনো পক্ষেই সম্ভব না। আপনি এসব জানলেন কিভাবে? কারণ আমার আম্মাও আমার জন্য এমন একটাই লক বানিয়ে নিয়ে এসেছিলেন সেই জনকদের কাছ থেকে। ও, কিন্তু আনিল, আমরা এখন অস্ত্র পাবো কোথায়? আগে জানলে তো আন্ডারওয়ার্ল্ড থেকে নিয়ে আসতে পারতাম। আমার সাথে চলুন, অস্ত্রের ব্যবস্থা আমি করে দেব, শুধু কিছু খরচ পড়বে। ওকে চলুন। আমরা হাঁটতে লাগলাম বরফের মাঝ দিয়ে। রাত হয়ে গেছে, আমাদের তো রাতটা কাটাতে হবে আজ। হ্যাঁ, সেটার জন্যই তো যাচ্ছি। এখানে কি আপনার পরিচিত বাসা আছে? পরিচিত না, আমার নিজেরই বাসা আছে। মানে আপনি তো মানুষ না? আমি অর্ধেক পরী অর্ধেক মানুষ। আমার আম্মা ছিলেন পরী আর আমার বাবা ছিলেন একজন মানুষ। ও, তাহলে তাড়াতাড়ি চলুন, আমাদের এই অদ্ভুত পোশাকে দেখলে লোকজন পাগল বলবে আমাদের। নীলার বাসায় চলে আসলাম। আমাদেরকে জামা দিল আর ওর বাবার দুইটা পরে নিলাম দুজনে। নীলাকে এখন ভালো করে দেখলাম। লাল চোখ, গোলাপি ঠোঁট, লাল হালকা লাল চুল, লাল একটা জামা পরেছে, একদম লাল পরি মনে হচ্ছিল। আমি হা করেই তাকিয়ে রইলাম। এত সুন্দর হবে ভাবতেও পারিনি আমি। এত একটা রাজকুমারীর চেয়েও অনেক সুন্দর। হা করে তাকিয়েছিলাম আর সেনাপতি আমাকে হালকা ধাক্কা দিল। পরেও তাকানো যাবে? আপনি একটু বসুন, আমি খাবার অর্ডার দিয়েছি, সেটা এখনই চলে আসবে, তারপর খেয়ে ঘুমাবেন। আপনি তো পরীর মেয়ে, আপনারও ক্ষুধা লাগে? লাগবে না কেন? আমার মাঝে মানুষের রক্ত, আমিও মানুষ, কিন্তু পার্থক্য আমি মানুষের থেকে একটু আলাদা। ও, আপনাকে আগে দেখতে পারিনি। আপনি আসলেই অনেক সুন্দর। অনেক না, আমার দেখা সবচেয়ে সুন্দরী। সেটা সবাই বলে। আসলেই। বাদ দিন তো। তো আপনারা এই গুপ্তধনের ব্যাপারে কিভাবে জানলেন, যে নকশা নিচের দুনিয়ার রাজ্যে ছিল? আমি কাশি দিলাম ওর কথা শুনে। আসলে আমার দাদা আমাকে এই গুপ্তধনের গল্প বলতো। আমার দাদা অনেক চেষ্টা করেছিল এই গুপ্তধনটা পাওয়ার জন্য, সে পারে নাই। তাই আমি আর আমার মানব বন্ধু চলে আসছি গুপ্তধনের জন্য। ভালো করেছেন। এখন আমরা তিনজন, এখন তো পেয়েই যাব আমরা। পেলেই ভালো। মনে হয় আমার অর্ডার চলে আসছে। একজন পিৎজা বয় আসলো পিৎজা দিতে। পিৎজা খেয়ে আমি আর আনিল এক রুমে চলে আসলাম। আমি যেভাবে নীলার দিকে তাকিয়ে থাকি, নীলাও আমার দিকে সেভাবেই তাকিয়ে থাকে। আমি তো ক্ষণিকের ক্রাশ খেয়েছি ওর উপরে, ও মনে হয় আমার উপরেও ক্ষণিকের ক্রাশ খেয়েছে। হুজুর, আমার এই মেয়েটাকে সুবিধার মনে হচ্ছে না। ওর দ্বারাই তো এত সুবিধা পেলাম সেনাপতি, আরও সাহায্য করবে আমাদের সামনে। তবে কেন যেন আমার একটু ঘোলাটে লাগছে। আপনি চিন্তা করবেন না, খারাপ কিছু হবে না। আজকে একটা ক্লান্তভর দিন গেল, আপনি রেস্ট নিন। হ্যাঁ হুজুর, আপনার বিশ্রামের দরকার, আপনি ঘুমিয়ে পড়ুন। আপনিও ঘুমান আমার পাশে।
সেটা কি করে হয় হুজুর? আমি এখন আপনার রাজা নই, আমি আপনার বন্ধু। আমার পাশে এসে ঘুমান। তাড়াতাড়ি উঠুন। ঠিক আছে। রাত কেটে গেল সুন্দর একটা ঘুমে, কিন্তু মনে যে নতুন রং খেলতে শুরু করেছে। আর যাই হোক, মানব মন তো, এই মন নিয়ে কোনো ভরসা নাই। আমাকে যে করেই হোক রিদি আর যারাকে মুক্ত করে আনতে হবে। এখানে অন্য কোনো চিন্তা মাথায় আনা যাবে না। সকালে উঠলাম সেনাপতির ডাকে। আমাদের তাড়াতাড়ি বের হতে হবে, আজকে দানবদের দুনিয়ায় ঢোকার শেষ রাত। আজকে না ঢুকলে আমাদের আবার অপেক্ষা করতে হবে পরের অমাবস্যার জন্য। কি হয়েছে সেনাপতি? চলুন। দুজনে রুম থেকে বের হলাম। তাহলে আপনারা উঠেই গেছেন? হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। ধন্যবাদ দিতে হবে না, আমাকে আপনাদের গুপ্তধনের ভাগ দিলেই হবে। হ্যাঁ, আপনি আপনার ভাগ পেয়ে যাবেন। তো তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক। হ্যাঁ চলুন। আমরা তিনজন বের হব, এমন সময় নীলা আমাদের আটকালো। রাজার সেনা সেখানে চলে আসবে। মানে তারা কি বুঝে গেছে আমরা তাদের সেনা কক্ষ থেকে নকশা চুরি করেছি? আমার তো তাই মনে হচ্ছে। এখান থেকে পালাতে হবে, তাদের হাতে পড়লে রক্ষা পাবো না। আমাদের ভয়ের কি আছে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করি। আপনি কি পাগল হয়ে গেছেন? একজন মানব হয়ে নিচের দুনিয়ার আধুনিক অস্ত্রওয়ালা মানুষের সাথে লড়াই করতে চাচ্ছেন? আপনি বোঝান ওকে। হ্যাঁ হুজুর, এখন লড়াই করাটা ঠিক হবে। বরং তারা আমাদের চেহারা দেখলে আমাদের পরিচয় বের করে ফেলবে, পরে বেশি সমস্যা হবে। তার চেয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে আগাতে থাকি। চলেন। আমাদের প্রথমে অস্ত্রের প্রয়োজন, সো সেখানে যাওয়া যাক। চলুন, বাড়ির পিছনে রাস্তা আছে, সেখান দিয়ে বের হয়ে যাওয়া যাক। চলুন। চলতে থাকলাম নীলার সাথে আমি আর আনিল। মেয়েটাকে যত দেখছি তত মায়া বাড়ছে ওর উপর। এত মায়াবী একটা মেয়ে একা থাকে কি করে? আপনি একা থাকেন কি করে? অভ্যেস তো হয়ে গেছে একা থাকতে থাকতে। ভয় করে না? আগে করতো, কিন্তু এখন ভয়টাকে দূর করে দিয়েছি আমার মন থেকে। সংসারের কথা কখনো ভাবেননি? সংসার? আমি তো আমার জীবনটাকে আগে উপভোগ করতে চাই, পরে না হয় কার উপভোগের কারণ হব। ও, আমাকেও দেখলে মনে হবে না আপনি গুপ্তধনের জন্য এসেছেন। কারণ যারা এসব খোঁজে তারা অনেক সাহসী আর খারাপ স্বভাবের হয়, কিন্তু আপনি সম্পূর্ণ বিপরীত। হয়তো। তো এর আগেও কি এরকম গুপ্তধন খুঁজেছেন? না, আগে কখনো না। এটা আমার প্রথম। বাট অনেক অ্যাডভেঞ্চারের মুখোমুখি হয়েছি, যেগুলো আমি কাল্পনিক মনে করতাম। কিছু কিছু জিনিস কাল্পনিক মনে করাই ভালো। হয়তো। কারণ এখন যদি আমাদের মতো মানুষ জানে যে এমন কাল্পনিক সবকিছু আসলে সত্য, তাহলে তো ভয়ে ঘর থেকে বের হবে না। জানলেও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ব্যাপারটা। হয়তো, কিন্তু আমরা তো মনে হচ্ছে অস্ত্রের দোকানে আসছি। হ্যাঁ, এখান থেকেই তো আমাদের প্রয়োজনীয় অস্ত্র নিব। দুঃখিত, তবে আমরা কি মানুষের তৈরি বন্দুক দিয়ে দানবদের সাথে যুদ্ধ করব? গুলি করলে কি ওর মরবে? আগে ভিতরে চলুন। ভিতরে ঢুকলাম। একটা বয়স্ক লোক বসেছিল দোকানে। সব ধরনের বন্দুক দেখতে পাচ্ছি। ওয়াও, সামনে থেকে সত্যি সত্যি ড্রিম গান গুলো দেখতে পারবো ভাবিও নাই। একটা হাতে নিলাম। আমাদের এসব লাগবে না। তাহলে বের হতে পেরেছো? হ্যাঁ ডেভিড, এই দুজনই আমাদের বের করতে সাহায্য করেছে। আমার সাথে চলো, তোমাদের নিরাপত্তার জন্য যেসব লাগবে আমি দেখাচ্ছি। চলুন, আপনারা আসুন। ভিতরে রুম দিয়ে নিচে একটা সিঁড়ি গেছে। ডেভিড সেখান দিয়ে নামতে লাগলো, আমরাও নামতে লাগলাম। আনিল, দেখছেন এখানে তো সব ধরনের নতুন অস্ত্র রয়েছে। হ্যাঁ, আমাদের জলপরীর অস্ত্র, ওইগুলো আকাশপরীর। আর ওই সব তো মনে হচ্ছে নতুন কোনো তলোয়ার। এখান থেকে আমাদের মন মতো অস্ত্র নিয়ে নেই। দাঁড়ান, এখান থেকে মন মতো নিলেই হবে। আপনারা যেটা চালাতে পারবেন শুধু সেগুলোই নিন। আনিল, আপনি তো জল মানব, আপনাদের অস্ত্র কীভাবে চালাতে হয় সেটা তো ভালো করেই জানেন। আপনি আপনার মন মতো নিয়ে নিন। আমিও তো জল অস্ত্র চালাতে পারি। পারলে হবে না, আপনাকে দক্ষ হতে হবে, সেটাই। আপনি আমার সাথে আসুন। আনিল যেসব অস্ত্র নিচ্ছিল সেগুলো আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এই নীলাপিলা আমাকে নিতে দিল না। না জানি কোনো খেলনা হাতে ধরিয়ে দেয়। আমি মানব সন্তান বলে কি আমাকে কম ভাবে এই নীলা? আমিও দেখিয়ে দিব। এই তলোয়ারটা আপনি নিন। তলোয়ার? এটা কোনো সাধারণ তলোয়ার নয়। হ্যাঁ, এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ধাতু দিয়ে বানানো হয়েছে। যত আঘাত পড়ুক না কেন, এই তলোয়ার আর এই ঢাল, এই দুটো জিনিস ভাঙবে না। আমি কি শুধু এই তলোয়ার আর এই ডাল নিয়ে ঘুরবো? এটা বড় দুইটা জিনিস। দেখি, আমার কাছে দাও। ডেভিড ডালটা নিয়ে কি যেন করলো, আর সেটা একটা ঘড়ি হয়ে গেল। সেটা আমার হাতে পরিয়ে দিল। আর তলোয়ারটার একটা সুইচে চাপ দিল, সেটা একটা কলম হয়ে গেল।
নিন, এখন তো ছোট হয়ে গেছে। ঘড়ির উপরে আপনার আঙ্গুলের ছাপ দিন। তাতে কি হবে? যখন আপনার ডালের প্রয়োজন হবে তখন আপনি আপনার আঙ্গুল দিয়ে চাপ দিবেন ঘড়িটার উপরে। এটা একরকম বায়োমেট্রিকের মতো। আঙ্গুলে ছাপ পড়লে ডাল বের হয়ে যাবে। ওয়াও। কি পছন্দ হয়েছে? কিন্তু যদি সাথে কোনো বন্দুক থাকতো একটা। এটা দেখতে পারবো। এপিএস ম্যাগনেটিক গান, এক গুলিতে ইনস্ট্যান্ট কিল। ওয়াও। ওটা মনে হয় আপনাদের মন মতো হলেও দাম মতো হবে না। এখানে সবচেয়ে দামি অস্ত্র হলো এইটা।